ICT with Tulu Ma'am. Easiest way to learn ICT. স্মার্ট ভাবে শিখুন, ডিজিটাল ভবিষ্যৎ গড়ুন। ডিজিটাল পর্দায় থাকা স্থির ছবিগুলো কিভাবে হঠাৎ করে জ্যান্ত হয়ে ওঠে? সাধারণ কিছু লজিক ব্লক জোড়া দিয়ে কিভাবে একটা স্থির ছবিকে চোখের সামনে অনবদ্য অ্যানিমেশন বা ইন্টারঅ্যাক্টিভ গেমে পাল্টে দেওয়া যায়? স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের সাহায্যে এই ডিজিটাল ম্যাজিকের পেছনের বিজ্ঞানটাই আজ আমরা এই বিশ্লেষণে ডিকোড করব। আজকে আয়োজনে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে অ্যানিমেশন আর কস্টিউম পরিবর্তন, এরপর সাউন্ড ও টাইমিং, তারপর গেম তৈরি ও স্থানাঙ্কের হিসাব, সেন্সিং বা স্পর্শ করার লজিক, এবং একেবারে শেষে থাকছে প্রোগ্রামিংয়ের সার্বিক সুবিধার দিকগুলো। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসা যাক অ্যানিমেশন এবং কস্টিউম পরিবর্তনের কথায়। সহজ কথায় নড়াচড়ার বিভ্রম তৈরি করা। ধরা যাক একটা ব্যালেরিনা বা নৃত্যশিল্পীর স্প্রাইট আছে, যাকে অনবরত নাচাতে হবে, কিন্তু সে তো শুধুই একটা স্থির ছবি, তাই না? এই নড়াচড়ার বিভ্রম বা ইলিউশন তৈরির পেছনের জাদুকরী টুলটার নাম হল দ্য ফরএভার লুপ। এটা এমন একটা লজিক ব্লক যা মূলত অ্যানিমেশনের একটা অফুরন্ত ইঞ্জিন হিসেবে কাজ করে। ম্যানুয়ালি বন্ধ না করা পর্যন্ত এর ভেতরে থাকা কমান্ডগুলো চক্রাকারে বারবার, একদম অবিরাম চলতেই থাকে। এই লুপের ভেতরে ব্লকগুলোকে ধারাবাহিকভাবে সাজানোই হলো আসল কাজ। প্রথমে সবুজ পতাকা বা গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলেই প্রোগ্রাম শুরু হবে। এরপর আসবে সেই ফরএভার লুপ, যার ভেতর নেক্সট কস্টিউম ব্লকটা বসিয়ে দিলে ব্যালেরিনা অনবরত তার নাচের পোজ বদলাতে থাকবে। তবে খুব দ্রুত পরিবর্তন আটকাতে 0.25 সেকেন্ডের একটা ওয়েট বা অপেক্ষার ব্লক জুড়ে দেওয়া হয়। ব্যাপারটা ঠিক পুরনো দিনের সিনেমার রিলের মতো, যেখানে চোখের সামনে দ্রুত ফ্রেমের পর ফ্রেম বদলে যায়। অ্যানিমেশন তো হলো, এবার 2 নম্বর সেকশনে আমরা দেখব সাউন্ড এবং টাইমিং যুক্ত করার বিষয়টা, মানে প্যারালাল প্রসেসিং ইন অ্যাকশন। ব্যালেরিনা তো নাচছে, কিন্তু মিউজিক ছাড়া নাচ কি আর জমে? এখানেই আসে আসল চ্যালেঞ্জ। ব্যালেরিনার নাচের কোনো ব্যাঘাত না ঘটিয়েই এর সাথে একটা মিউজিক ট্র্যাক জুড়ে দিতে হবে। এই কাজটাই দারুণভাবে বুঝিয়ে দেয় প্যারালাল প্রসেসিং আসলে কিভাবে কাজ করে। একাধিক কাজ যদি একসাথে করতে হয়, তাহলে সম্পূর্ণ স্বাধীন আরেকটা ইভেন্ট ট্রিগার তৈরি করা ছাড়া উপায় নেই। আগের লুপের ভেতরেই সাউন্ডের কমান্ড দিলে টাইমিং একেবারে গড়বড় হয়ে যেত। তাই মিউজিকের জন্য আলাদা আরেকটা সবুজ পতাকা আর ফরএভার লুপ ব্যবহার করা হয়। এর ফলে দুটো লুপই সমান্তরালভাবে স্বাধীন গতিতে চলতে থাকে। সাউন্ডের এই নির্দিষ্ট কমান্ডটা একটু খেয়াল করলে দেখা যাবে শুধু প্লে সাউন্ড নয়, বরং প্লে সাউন্ড ডান্স অ্যারাউন্ড আনটিল ডান ব্লকটি ব্যবহার করা হয়েছে। এই আনটিল ডান বা শেষ হওয়া পর্যন্ত বাঁচতে থাকার নির্দেশ দেওয়াটাই এখানে টার্নিং পয়েন্ট। এর মানে হলো মিউজিক ট্র্যাকটা পুরোপুরি শেষ হবে এবং তারপর ফরএভার লুপের কারণে ঠিক আগের জায়গা থেকে আবার বাজতে শুরু করবে। একদিকে নাচ, অন্যদিকে গান, দুটোই কিন্তু একদম নিখুঁত ছন্দে অবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। অ্যানিমেশন থেকে এবার গেম তৈরির দিকে এগোনো যাক। 3 নম্বর অংশে থাকছে ডিজিটাল স্পেসের নিয়মকানুন, অর্থাৎ সংখ্যারেখা আর স্থানাঙ্কের ব্যবহার। স্বয়ংক্রিয় অ্যানিমেশন থেকে বেরিয়ে একটা ইন্টারঅ্যাক্টিভ গেম, যেমন ধরুন কিবোর্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এমন একটা বিড়াল ইঁদুরের চেজিং গেম বানাতে হলে এই নিয়মগুলো জানা জরুরি। স্ক্র্যাচের স্টেজ মূলত জ্যামিতির একটা গ্রাফ বা সংখ্যারেখা হিসেবে কাজ করে। আনুভূমিক বা ডানে বামে নড়াচড়ার জন্য রয়েছে এক্স অক্ষ, যার ডান দিকটা পজিটিভ এবং বাম দিকটা নেগেটিভ। একইভাবে উল্লম্ব বা উপরে নিচে যাওয়ার জন্য রয়েছে ওয়াই অক্ষ, যার উপরের দিকটা পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ। একদম সিম্পল হিসাব। এই গ্রাফে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে কিন্তু দূরত্ব আর গতি নিয়ন্ত্রণ করা যায়। যেমন 10 সংখ্যাটা ধরা যাক। বিড়ালটাকে যদি কিবোর্ডের বোতাম চেপে একটু একটু করে এগোতে হয়, তাহলে এই নির্দিষ্ট অক্ষে তাকে 10 ধাপ করে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। কোডটা আসলে ঠিক কিভাবে কাজ করে? বিড়ালটাকে উপরের দিকে নিতে হলে কমান্ডটা হবে ঠিক এরকম: পয়েন্ট ইন ডিরেকশন 0, চেঞ্জ y/10। মানে হলো 0 ডিগ্রির সাহায্যে বিড়ালের মুখটা সরাসরি ওপরের দিকে ঘুরিয়ে চেঞ্জ y/10 ব্যবহার করে তাকে y অক্ষ বরাবর ওপরের দিকে 10 ধাপ এগিয়ে দেওয়া। ফলে কিবোর্ডের আপ অ্যারো চাপলেই সে নিখুঁতভাবে ওপরের দিকে লাফ দেবে। 4 নম্বর সেকশনে আমরা দেখব সেন্সিং বা স্পর্শ করা লজিক। সোজা কথায় অ্যাকশন আর রিঅ্যাকশনের খেলা। এখানেই আসে সবচেয়ে বড় থ্রিলিং ব্যাপারটা। বিড়ালটাকে নিয়ন্ত্রণ করে ইঁদুরের কাছে তো নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ধরা পড়ার মুহূর্তে ইঁদুরটার কি হবে? সিস্টেম কিভাবে বুঝবে যে ধাক্কা লেগেছে? গেমের আসল মজা তো এখানেই লুকিয়ে আছে। ঠিক এই জায়গাতেই কাজ করে কন্ডিশনাল রিঅ্যাকশন। ইঁদুরের স্প্রাইটে একটা সেন্সিং বা অনুভব করার ব্লক জুড়ে দেওয়া হয়।
লজিকটা একদম জলের মতো পরিষ্কার। যদি ইঁদুরটা বিড়ালকে স্পর্শ করে, মানে টাচিং ক্যাট ট্রু কন্ডিশনটা যদি সত্যি হয়, তাহলে সাথে সাথে সে একটা র্যান্ডম বা এলোমেলো পজিশনে চলে যাবে। মানে বিড়ালটা কাছে আসা মাত্রই চোখের পলকে ইঁদুরটা গায়েব হয়ে অন্য জায়গায় পালাবে। আর এভাবেই সাধারণ কয়েকটা ব্লক জুড়ে দিয়ে একটা স্ট্যাটিক স্পেস পরিণত হলো দারুণ এক প্লেয়েবল গেমে। সবশেষে 5 নম্বর অংশে আমরা দেখব প্রোগ্রামিংয়ের এই মূল সুবিধাগুলো বৃহত্তর প্রেক্ষাপটে আসলে কী অর্থ বহন করে। এতক্ষণ অনেকগুলো টেকনিক্যাল ব্লক, কোড আর লজিক নিয়ে কথা হলো, কিন্তু স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের আসল শক্তি শুধু একটা গেম বা অ্যানিমেশন বানানোর মধ্যে আটকে নেই। এটা মূলত কম্পিউটেশনাল বা বিশ্লেষণমূলক চিন্তাভাবনার বিকাশ ঘটায় এবং দারুণভাবে যৌক্তিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। এই ছোট ছোট লজিক ব্লকগুলো ব্যবহার করে যে কোনো কল্পনাপ্রসূত গল্প বা আইডিয়াকে ডিজিটাল ক্যানভাসে খুব সহজেই জান্ত করে তোলা যায়। আর সবচেয়ে চমৎকার বিষয় হলো, এটা সবাইকে একসাথে মিলে কাজ করতে আর শিখতে প্রবলভাবে উৎসাহিত করে। তো আলোচনার একেবারে শেষে এসে একটা ভাবনা থেকেই যায়, এই যে মৌলিক বিল্ডিং ব্লকগুলো নিয়ে আমরা এতক্ষণ জানলাম, এগুলো ভবিষ্যতে আমাদের আর কী ধরনের নতুন ডিজিটাল জগৎ এবং সৃজনশীল সমাধান তৈরি করতে অনুপ্রাণিত করবে? লজিক আর প্রোগ্রামিংয়ের এই জাদুকরী দুনিয়ায় সম্ভাবনার আসলে কোনো শেষ নেই। এটা তো কেবল একটা শুরু মাত্র। কে জানে, হয়তো পরবর্তী দারুণ কোনো উদ্ভাবন শুরু হবে ঠিক এখান থেকেই।